গ্রামের নাম বিলাসপুর। গ্রামের একদম শেষ প্রান্ত দিয়ে বয়ে চলেছে ফণী নদী। নদী থেকে নালা বলাটাই শ্রেয়, কারণ বর্ষাকাল ছাড়া এই নদীর অস্তিত্ব বিশেষ টের পাওয়া যায় না। তবে প্রবল বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে। রাত 12টা, শুনশান গ্রাম। মাঝে মাঝে কুকুরের চিৎকার শোনা যাচ্ছে। হঠাৎ সমস্ত কুকুরগুলো যেন পুরো দমে চিৎকার করে উঠল। তারপর কিসের ভয় যেন পালিয়ে গেল। সাত্তকী সবে পড়াশোনা সেরে বাড়ি ফিরে খেয়ে দিয়ে বিছানায় একটু গা এলিয়েছে, অমনি লোডশেডিং। ওহ বাবা রে, এই লোডশেডিং এর চক্করে শান্তিতে ঘুমাতেও পারবো না দেখছি। সাত্তকী এবার বিছানায় উঠে বসে। পাশের ঘর থেকে বাবা মায়ের প্রবল নাসিকা গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। এই গরমেই ঘুমোতে হবে মনে হচ্ছে। কারেন্ট তো সহজে আসবে বলে মনে হয় না। সাত্তকী আবার শুয়ে পড়ে। শুয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ মনে হলো কেউ যেন ওর নাম ধরে ডাকছে। একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। গলাটা তার খুব চেনা। সাত্তকী। কিন্তু কিছুতেই কার গলা সেটা মনে করতে পারলো না সে। আমার নাম ধরে ডাকছে কে? কি যেন নাম ধরে ডাকছে মনে হচ্ছে না, কিন্তু কার গলা এটা? খুব চেনা চেনা লাগছে। সাত্তকী মন্ত্রমুগ্ধের মতো বাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। আওয়াজটা গ্রামের পূর্ব দিকের একেবারে শেষ প্রান্ত থেকে আসছে। সাত্তকী, সাত্তকী। ওই দিক থেকে একটা হালকা আলোর আভাস পাওয়া যাচ্ছে না? সাত্তকী মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগোতে থাকে। পঞ্চানন কাকার বাড়িটা পেরোনোর পর মনে হলো আওয়াজটা যেন আরো দূর থেকে আসছে। সাত্তকী, সাত্তকী। একটা সময় আওয়াজটা থেমে যায়। হঠাৎ সাত্তকী আবিষ্কার করে সে গ্রামের ফণী নদীর তীরে এসে দাঁড়িয়েছে। কুলকুল শব্দে বয়ে চলেছে ফণী নদী। সাত্তকী হাত ঘড়ির দিকে তাকায়। মাত্র 8 মিনিটে আমি এতটা রাস্তা চলে এলাম, এটা কি করে সম্ভব? অন্য সময় তো এই রাস্তায় আসতে আমার কম করে 20 মিনিট তো লাগেই। সাত্তকীর গাটা হঠাৎ শিরশির করে ওঠে। আমার মনে হয় এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। সে ঘুরে বাড়ির দিকে রওনা দিতে যাবে। হঠাৎ কিছু দূর থেকে আবার সেই ডাকটা শুনতে পায় সাত্তকী। সাত্তকী। সে আবারও মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগোতে থাকে। বেশ কিছুটা এগোনোর পর হঠাৎ পেছন দিক থেকে কে যেন তাকে ডাকে। আর এগিয়েও না সাত্তকী, ওখানে স্বয়ং মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। এই আওয়াজে তার ঘোর কেটে যায়। এটা শম্ভু কাকার গলা না? কিন্তু শম্ভু কাকা তো... সাত্তকী যেই ফিরতে যাবে, শম্ভু কাকার সাবধান বাণী তার কানে আসে। ভুলেও এক ঝটকায় পেছন ফিরতে যেও না। তাহলে উপায়? তুমি যেখানে আছো আর এক পা এগোলেই রয়েছে এক গভীর চোরাবালি। ধীরে ধীরে পেছন দিকে না তাকিয়ে পিছু হাঁটতে থাকো। আমার কাছে এসো। সাত্তকী শম্ভু কাকার কথা মতো তার কাছে পৌঁছতেই শম্ভু কাকা তার হাতে একটা তাবিজ পরিয়ে। এবার তুমি আমার দিকে ফিরতে পারো। সাত্তকী এক ঝটকায় পেছন ফেরে। শম্ভু কাকাকে দেখার পর তার মনে একটু শান্তি আসে। শম্ভু কাকা পরনে লুঙ্গি আর মাথায় গামছা বাঁধা, গুটিসুটি মেরে নৌকার ছইয়ের ভেতরে বসে আছে। ছইয়ের ভেতরে থাকা লণ্ঠনটার টিমটিমে আলো অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে যে ইনি শম্ভু কাকা। সাত্তকী একবার তার হাত ঘড়ির দিকে তাকায়। এখনো ভোর হতে ঢের দেরি। আর একা গ্রামে পৌঁছতে সাহস হচ্ছে না তার। সে মনে মনে ভাবে, আমার মনে হয় এত রাতে একা একা বাড়ি ফেরাটা ঠিক হবে না। আজকে রাতটা শম্ভু কাকার সাথে নৌকার ভেতরে বসে গল্প করেই কাটিয়ে দিই। কালকে সকালে না হয় বাড়ি চলে যাব। এ কথা শম্ভু কাকাকে জানাতেই তিনি বললেন, তা বেশ তো, বসো না। আচ্ছা শম্ভু কাকা, জানো তো
কেউ না তোমার গলার স্বর নকল করে আমায় ডাকছিল। ছইয়ের ভেতরে বসে কথাটা বলে সাত্তকী। আমি জানি রে বাবা, আমি কি এ গ্রামে নতুন এসেছি? শম্ভু কাকা এক অজানা কারণে অবিবাহিত। বয়স ওই প্রায় 60 ছুঁই ছুঁই। সাত্তকীকে ছেলের মতো স্নেহ করে। সেই ছেলেবেলা থেকেই তাকে প্রায় কোলে পিঠে করে মানুষ করেছে শম্ভু কাকা। এই মানুষটা সাথে থাকলে আলাদাই একটা ভরসা পায় সাত্তকী। আচ্ছা শম্ভু কাকা, আসলে তাহলে এটা কি ছিল? নিশি নাম শুনেছিস কখনো? যাদের ঘুম খুব পাতলা বা মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাদেরকে তাদের প্রিয় মানুষের গলার স্বর নকল করে ডাকে এই নিশি। তারপর? তারপর আর কি? তারপর সেই নিশি তার উদ্দিষ্ট সেই ব্যক্তিকে ডেকে আনে এই চোরাবালির ওপর। যতক্ষণে সেই ব্যক্তি বুঝতে পারে যে সে কোথায় এসে পড়েছে, ততক্ষণে সব শেষ। তাহলে আমারও শেষ পরিণতি ওইটাই হচ্ছিল। কিন্তু এখন আর কোনো ভয় নেই। তোর হাতে যে তাবিজ আমি পরিয়েছি, সেই তাবিজের গুণে কেউ তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। কিসের তাবিজ এটা? বীরপুরের নাম শুনেছিস? সেই বীরপুরের জাগ্রত মা সিদ্ধেশ্বরীর মন্ত্রপুত তাবিজ এটা। আচ্ছা, একে কি আটকানো বা শেষ করা যায় না? না, যতক্ষণ না তার সৃষ্টির কারণ জানা যাচ্ছে, ততক্ষণ একে আটকানো সম্ভব নয়। আচ্ছা, এই নিশির ঘটনাটা কবে থেকে ঘটছে তুমি মনে করতে পারো? ঠিকভাবে বলতে পারবো না, তবে যখন থেকেই ঘটনা ঘটতে শুরু করেছে তখন আমার বয়স কতই বা হবে, 20 কি 21। ও পাড়ার হরেন মাঝি মাঝরাতে গাঁজা টেনে নৌকোর মধ্যে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ এই নিশি তাকে ডেকে ওই চোরাবালির মধ্যে নিয়ে যায়। তারপরের দিন সকালে তার কঙ্কাল সেই চোরাবালির ওপর আবিষ্কৃত হয়। বাপরে, কি ভয়ানক! আচ্ছা, এই চোরাবালিকে কি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় না? বা কোনোভাবে যদি ঘিরে দেওয়া যেত? সে চেষ্টা হয়নি বললে ভুল বলা হবে, কিন্তু যতবারই সে চেষ্টা করা হয়েছে ততবারই আমরা অসফল হয়েছি। গ্রামের জমিদার মশাই তো রীতিমতো পাহারা বসিয়েছিলেন যাতে হত্যা লীলা বন্ধ করা যায় না। রহস্যজনকভাবে যখনই নিশি হানা দেয়, তখনই পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। তাই জমিদার মশাইকেও হাল ছেড়ে পাহারা তুলে দিতে হয়। আচ্ছা, এই নিশি কি প্রতিদিনই ডাকে? প্রতি মাসের পূর্ণিমার সময় এই নিশি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং তারপরই শুরু হয় তার মরণ কামড়। এতক্ষণ এই নিশি সংক্রান্ত আলোচনায় পরিবেশটা বেশ ভারী হয়ে গিয়েছিল। তাই এবার মুখ ফসকে একটা কথা বলেই ফেলল সাত্তকী। আচ্ছা শম্ভু কাকা, তুমি এখনো বিয়ে করোনি কেন? কথাটা বলেই পর মুহূর্তে জিভ কাটল সাত্তকী। শম্ভু কাকাকে এই ব্যক্তিগত প্রশ্ন করা হয়তো উচিত হয়নি তার। সাত্তকীর এই প্রশ্নটা শুনে হঠাৎ শম্ভু কাকা যেন উদাস হয়ে গেলেন। তিনি বললেন, আমি কখনোই ঘটনাটা কাউকে বলিনি, বলতেও চাইনি, কিন্তু কেন জানি না আজ তোকে এই কথাটা বলতে বড্ড ইচ্ছে করছে। তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি, বয়স আমার ওই 20 কাছাকাছি। পরিবারের চাপ মাথার ওপর এসে পড়েছে। এ শহর থেকে ও শহর, এ কাছারি থেকে ও কাছারি একটা চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউই এই টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করা শূদ্র ছেলেটাকে চাকরি দিতে চায় না। যদিও অনেক কষ্টে সম্বলপুরের জমিদার বাড়িতে একটা আরদালি চাকরি পাই। প্রতিদিন ভোরের আলো ফুটতেই নৌকোয় করে রওনা দিতাম সম্বলপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে। সারাদিন খাটাখাটনির পর আবার রাত্রিবেলায় ফিরে আসতাম। একটা মেয়েকে সে সময় খুব পছন্দ করতাম, জানিস? কি গো? না না, তুই চিনবি না, মিলি। সাত্তকী অনেক ভাবনা চিন্তা করেও মিলি নামটা মনে করতে পারল না। ও তুই মনে করতে পারবি না, বাদ দে। আজ অনেক দিন হলো গ্রাম ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? কোথায় পালিয়েছে? কেন পালিয়েছে? আরে আমাকে বলতে দিবি তো, সেটাই তো বলতে যাচ্ছিলাম।
মিলির বাবা মা দুজনেই তার ছোটবেলায় কলেরা রোগে মারা যায়। ছোটবেলা থেকেই মামা মামির সাথে মানুষ হয়েছে তাদেরই বাড়িতে। মিলি খুব মেধাবী ছিল জানিস তো, কিন্তু পরিবারের চাপে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। আমি ঠিক করেছিলাম আমার চাকরিটা পাকাপোক্ত হলে আমরা দুজনে বিয়ে করে নেব। তাহলে মিলি পালিয়ে গেল কেন? ধৈর্য ধর, এখনো অনেকটাই বাকি আছে। প্রায় প্রতি সপ্তাহে মিলির বাড়িতে নতুন নতুন সম্বন্ধ দেখতে আসছে। তা আমি ওকে বলেছিলাম, খবরদার তুই অন্য কাউকে বিয়ে করবি না, বিশেষ করে ওই টেকো ভুঁড়িওয়ালা মারবাড়িটাকে তো নয়। মিলি আমার কথায় হেসে উঠেছিল। আগে তুই চাকরিটা পা, তারপর আমরা দুজন বিয়ে করে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। এই গ্রামে আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুদিন পরেই আর্দালি চাকরিটা পেয়ে প্রথম মাইনে দিয়ে ওকে 1000 চুড়ি কিনে দিয়েছিলাম। আনন্দের আতিশয্যে আমায় জড়িয়ে ধরেছিল মিলি। কে জানতো আমাদের সম্পর্কে সেটাই কাল হবে। ওই ঘটনা আড়াল থেকে দেখে নিয়েছিল হরেন মাঝি। তারপর থেকে গোটা পাড়ায় রটে গেল মিলির চরিত্র সম্পর্কে উল্টো পাল্টা কথা। দিন রাত মিলির বাড়িতে অশান্তি লেগেই থাকত। আমার সাথে দেখা করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল মিলি। শুনেছিলাম এই ঘটনার পর সম্বন্ধ আসাও বন্ধ হয়ে গিয়েছিল মিলির বাড়িতে। মিলি আমাকে একদিন বলেছিল, চল আমরা পালিয়ে যাই। এই মুহূর্তে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মিলি। নতুন নতুন চাকরিটা পেয়েছি, একটু গুছিয়ে নি। মিলি তারপর আর কখনো পালানোর কথা বলেনি। ওদিকে আমার কাজের চাপও বাড়তে থাকে। এক সময় তো বাড়ি আসাও হতো না। পরপর টানা 2-3 দিন কাটিয়ে দিতাম জমিদার বাড়িতে। কিন্তু একদিন হঠাৎ সেই জমিদার বাড়িতে চুরি হয়ে যায়। বেশ কিছু পেতলের বাসনপত্র। পুলিশি তদন্তে মূল সন্দেহের তীর এসে পড়ে আমার ওপর। কিন্তু আমি জানতাম কেউ যদি চুরি করে থাকে সেটা ওই জমিদার বাড়ির মালিকই করেছে। পরে অবশ্য আমার সন্দেহই ঠিক প্রমাণিত হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। জমিদার মশাই লাথি মেরে আমায় তাড়িয়ে দেন সেই জমিদার বাড়ি থেকে। যদিও তার হস্তক্ষেপেই পুলিশ আমায় ছেড়ে দেয়। যেদিন কাজটা হারাই সেদিন সন্ধেবেলাতেই এই নদীর তীরে আমি দেখা করি। জানিস মিলি, আমার চাকরিটা না আর নেই। সামনের সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বাড়ি থেকে জোর করে ওই মারোয়ারির সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। শত ধাক্কায় পাথর হয়ে যাওয়া মিলিকে এই ধাক্কাও টলাতে পারল না। সেই সময় ওই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ও ঠিক আছে, তুই থাক তোর মতো। হ্যাঁ? আমার সাথে আর কোনোদিনও কথা বলতে আসবি না, আর কোনোদিন এই মুখো হবি না। চললাম। এই বলে আমি হন হন করে হাঁটা লাগালাম। পেছন দিক থেকে শুনতে পাচ্ছি মিলির চিৎকার। মিলির সেই কাতর চিৎকার অগ্রাহ্য করে আমি এগিয়ে চললাম সামনের দিকে। পরের দিন সকালে যদিও অনুশোচনায় আবার ফিরে এসেছিলাম সেই একই জায়গায়। বারবার মনে হচ্ছিল যদি মিলিকে আর একবার দেখতে পাই। ওমা, ওটা কি? কাঁচের চুড়ি বলে মনে হচ্ছে না। আমি এগিয়ে গিয়ে দেখলাম ওগুলো আমারই মিলিকে উপহার দেওয়া সেই কাঁচের চুড়িগুলো। মিলি তার মানে রাগে অভিমানে আমার দেওয়া উপহার ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। আমিও তারপর রাগে অভিমানে বাড়ি ফিরে আসি। তারপরও আর কোনোদিন মিলির সাথে কোনো যোগাযোগ হয়নি। যেদিন মিলির পাকা দেখা ছিল খটকাটা লাগলো সেদিন। মিলিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
সেই দিনের পর থেকে মিলি কোথায় যেন পালিয়ে গেছে। সে কি, মিলি পালালো কোথায়? আমার বিশ্বাস মিলি তার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে শহরে কোথাও পালিয়ে গেছে হয়তো। তুমি মিলিকে আর খোঁজার চেষ্টা করোনি? তার করব না। আজ এত বছর ধরে এই শহর থেকে ওই শহর, এ গ্রাম থেকে ও গ্রাম, এত খোঁজাখুঁজির পরেও মিলিকে কোথাও পাওয়া যায়নি। মিলি যেন হঠাৎ উধাও হয়ে গেছে। আচ্ছা শম্ভু কাকা, এই ঘটনার কিছু পরপরই নিশি ডাকা শুরু করে, তাই না? সাত্তকীর এই কথায় শম্ভু কাকা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শেষ যেবার শম্ভুর সাথে মিলির দেখা হয়েছিল, মিলি যখন পেছন থেকে শম্ভুকে ডাকছিল, আজ এত বছর পর শম্ভুর হঠাৎ মনে হলো মিলি সেই ডাকের মধ্যে যেন একটা বাচ্চার আর্তনাদ ছিল। আর মিলি সেই কাঁচের চুড়িগুলো তো সেই চোরাবালির পাশেই পাওয়া যায়। তার মানে শম্ভুর চোখ ছলছল করে উঠল। তার মানে মিলি সেদিন চোরাবালিতে আটকে গিয়েছিল, যে বাঁচার জন্য চিৎকার করছিল শম্ভুর নাম ধরে। আর আর শম্ভু কি না আজ এত বছর ধরে ওই চোরাবালির নিচে মিলি আমার জন্য অপেক্ষা করছে। ওই যে ওই যে আমি আমি শুনতে পাচ্ছি মিলি আমায় ডাকছে। শম্ভু, শম্ভু এদিকে আয়। আজ এত বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি। আয়, একবার এদিকে আয়, আমার কাছে আয়। শম্ভু ধীরে ধীরে এগোতে থাকে সেই চোরাবালির দিকে। সাত্তকী শম্ভুকে চেপে ধরে রাখল। তাও শম্ভুর অমানসিক শক্তির কাছে তাকে হার মানতে হলো। শম্ভু এবার পৌঁছে গেছে ঠিক চোরাবালির কাছে। সাত্তকী এক ছুটে চোরাবালির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু তার হাতের তাবিজটা ভয়ানক গরম হয়ে উঠেছে। ওই তাবিজ কিছুতেই সাত্তকীকে সেই চোরাবালির কাছ অব্দি পৌঁছতে দিচ্ছে না। সাত্তকী ধীরে ধীরে জ্ঞান শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে সে শম্ভু কাকার মুখে এক চিলতে হাসির রেখা দেখতে পেল। এত বছর পর তারা দুজন আবার এক হচ্ছে। পরের দিন সকালে গ্রামবাসীরা সাত্তকীকে মরা নদীর চরের সেই চোরাবালির কাছ থেকে উদ্ধার করে। তারপর বেশ কয়েকদিন সাত্তকীর ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে সময় লাগে। যদিও অদ্ভুতভাবে এই ঘটনার পর থেকে বিলাসপুর গ্রামে আর কখনো নিশির ডাক শোনা যায়নি। আর অদ্ভুতভাবে সেই চোরাবালিও উধাও হয়ে গিয়েছে। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করুন কার্টুন ক্যানভাস বাংলা।